সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকের সেশনটি প্রেপোজিশনের তৃতীয় পর্ব। ইতিমধ্যে আমরা দুটি পর্ব শেষ করেছি, আজকেই শেষ পর্ব। ইনশাল্লাহ এই তিনটি পর্বে আপনারা যা শিখতে পারবেন সেটাই চাকরি প্রস্তুতির জন্য এনাফ। অর্থাৎ এর বাইরে যেগুলো আছে সেগুলো আপনি পড়লেও ওটাকে গ্রিপে আনতে পারবেন না, অর্থাৎ ওটাকে আপনি হাতের মুঠোয় নিতে পারবেন না। যেগুলো হাতের মুঠোয় নেওয়া যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। তো দেখুন এইখানে বেশ কিছু সিকোয়েন্স আমরা এক করেছি। উপকারী, আমরা হচ্ছে অপকারী অথবা ক্ষতিকর। এক্ষেত্রে কোন ভার্বের পর কোন প্রেপোজিশন বসে, যেমন এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে টু বসে সবগুলোতে, এখানেও টু বসে, আবার ফর বসে কখন সেটাও চেষ্টা করেছি। লক্ষ্য করুন, উপকারী উপকারী এর বিপরীত হচ্ছে অপকারী। উপকারী হোক আর অপকারী হোক, সেক্ষেত্রে দুইটা প্রেপোজিশন কমনলি আমরা পাই, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফর। সেটা আমরা দেখাবো। যেমন বেনিফিশিয়াল টু উপকারী, কন্ডিউসিভ টু, কনজেনিয়াল টু, কনভেনিয়েন্ট টু, হেল্পফুল টু, আর হচ্ছে গুড ফর। খেয়াল করেছেন? আবার হচ্ছে ডেট্রিমেন্টাল টু, ডেলেটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, ফ্যাটাল টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু, আর হচ্ছে ব্যাড ফর। আচ্ছা, এইটা মুখস্থ করতে পারবেন কি কি একটু বলেন দেখি। দেখি এটা মুখস্থ করা যাবে কিনা, প্রত্যাশা করব পারবেন। উপকারী হইলেও টু, অপকারী হইলেও টু, সেক্ষেত্রে ভার্বগুলোর বাংলা অর্থটা জানাটা একটু জরুরি আমার কাছে মনে হয়। যেমন বেনিফিশিয়াল মানে উপকারী, কন্ডিউসিভ সেটা উপকারী, কনজেনিয়াল উপকারী, কনভেনিয়েন্ট ব্যবহারের সহজ যেটা আমরা বলি, হ্যাঁ হেল্পফুল, এগুলো সবই হচ্ছে টু। তাহলে বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, কনজেনিয়াল টু, কনভেনিয়েন্ট টু, হেল্পফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডেলেটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, ফ্যাটাল টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু। কেমন? এরপরে খেয়াল করেন যে গুড ফর ব্যাড ফর, গুড ফর ব্যাড ফর, এটা একটু দেখেন। গুড ফর ব্যাড ফর, গুড ফর মানে ভালো, ব্যাড ফর মানে খারাপ, মানে উপকারী আর অপকারী। আচ্ছা, এরপরে দেখেন যোগ্য। যোগ্য, যোগ্য হলে আমরা ফর বলি। প্রতিকারের ক্ষেত্রে ফর বলা হয়। কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, আবার হচ্ছে রেমেডি ফর, কিউর ফর। নথি স্বীকার, সাবমিট টু, ইয়ল টু, গিভ ইন টু, সাবমিট টু, ইয়ল টু, গিভ ইন টু, সাবমিট টু, ইয়ল টু, গিভ ইন টু। ওকে, এই দেখুন যোগ্য, এরপর হচ্ছে প্রতিকার, এরপর হচ্ছে নথি স্বীকার। প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি। আই হোপ যদি একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ আপনারা এগুলো একেবারে খুব দারুণভাবে মনে রাখতে পারবেন, এই প্রত্যাশা করতেই পারে। আচ্ছা চলুন তাহলে দেখি কিছু প্রশ্ন এগুলো থেকে পরীক্ষাতে এসেছে, প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখব। লক্ষ্য করুন এইখানটাতে কি বলা হয়েছে, বলা হয়েছে অনলি গ্রাজুয়েটস আর এলিজিবল। নিশ্চয়ই মনে আছে এলিজিবল মানে যেটা আমরা বলতে, এলিজিবল মানে কি যোগ্য, আবার কম্পিটেন্ট সেটা হচ্ছে যোগ্য। তাহলে এই যে যোগ্য হলে কি হয়, যোগ্য হলে আমরা সেক্ষেত্রে ফর ব্যবহার করি, এলিজিবল ফর। আবার দেখুন কম্পিটেন্ট ফর, কম্পিটেন্ট ফর সেটা হচ্ছে যোগ্য। অনলি গ্রাজুয়েটস শুধুমাত্র স্নাতকধারীরা, আর এলিজিবল যোগ্য ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য শুধু স্নাতকধারীরা যোগ্য। কেমন? এরপরে যেটা আছে খেয়াল করুন, আরেকটু আমরা দেখব সেটা কি আছে, একটু খেয়াল করুন। আর্লি রাইজিং, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল। এই যে উপকারী হোক অপকারী হোক, বেনিফিশিয়াল কি হবে, সেক্ষেত্রে টু হবে। আবার কনজেনিয়াল সেটাও কি হবে, টু হবে, কনজেনিয়াল টু। এরপর হচ্ছে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু। খেয়াল করেছেন? আবার এই যে রেমেডি, কিউর, কিউর প্রতিকার, সেক্ষেত্রে ফর। রেমেডি ফর, দেয়ার ইজ নো রেমেডি ফর ক্যান্সার, দেয়ার মাস্ট বি সাম রেমেডি ফর করাপশন, করাপশনের কিছু প্রতিকার থাকা উচিত। এক্সেস ওয়ার্কিং ক্যান বি ফ্যাটাল, ফ্যাটাল, ফ্যাটাল অপকারী, সেটাও হচ্ছে টু। আচ্ছা দেখি কার কার সাথে আমারটা মিলে গেল, একটু দেখব। দেখি কার কার সাথে মিলে গেল আমার ধারণাটা।
আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। গুড। আচ্ছা, এইটা হয়ে গেল, বুঝতে পারলাম যে এটা হয়ে গেল, এটা নিয়ে অসুবিধা নাই। আর নেক্সটে আসি, দেখি নেক্সটে কি আছে, সেটার জন্য একটু চেষ্টা করি। নেক্সটে দেখি কি আছে। ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টু। ব্লাইন্ড অফ মানে অন্ধ, চোখে দেখে না। আর ব্লাইন্ড টু উদাসীন। এই যে উদাসীনের ক্ষেত্রে আরো কিছু আছে, ক্যালোয়াস টু, ইনডিফারেন্ট টু, ডেফ টু, এগুলোও কিন্তু উদাসীন। খেয়াল করছেন? অর্থাৎ ব্লাইন্ড টু যে শুধুমাত্র উদাসীন বোঝায় সেটা কিন্তু না। ব্লাইন্ড টু, ক্যালোয়াস টু, ইনডিফারেন্ট টু, ডেফ টু সবগুলো উদাসীন বোঝাচ্ছে। বাট আমরা এখানে দেখলাম যে ব্লাইন্ড অফ এবং ব্লাইন্ড টু। ব্লাইন্ড অফ মানে অন্ধ, টু মানে উদাসীন। অফ মানে অন্ধ, টু মানে উদাসীন। অফ মানে অন্ধ, টু মানে উদাসীন। এইটা যেন ভুল না হয়, অর্থাৎ এইটা যেন গোলায় না যায়। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এইটা গোলায় গেলে কিন্তু বিপদ। কখন অফ হবে, কখন টু হবে, এটা ঠিক রাখতেই হবে। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা কিছু প্রশ্নগুলো সমাধান করে ফেলি। এর সাথে সাথে আমরা চেষ্টা করব সাথে সাথে প্রশ্নগুলো সমাধান করার। তাহলে আশা করি প্র্যাকটিসটার সাথে সাথে হয়ে যাবে। দি ম্যান ওয়াজ ব্লাইন্ড হিজ লেফট আই। সে বাম চোখে দেখে না, বাম চোখে অন্ধ। তাহলে অন্ধ মানে অফ। অফ অফ তো বোঝেন, অফ মানে বন্ধ না, চোখ বন্ধ হয়ে গেছে মানে অন্ধ, এই জন্য অফ মানে অন্ধ। দি ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ হিজ লেফট আই। দি ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ হিজ লেফট আই, হি ইজ ব্লাইন্ড। হিজ ওয়াইফস মিসবিহেভ। সে তার স্ত্রীর অসদাচরণের ব্যাপারে উদাসীন। অনেকের স্ত্রী আছে, তারা খুব খারাপ ব্যবহার করে বন্ধু বান্ধব গেলে, আত্মীয় স্বজন গেলে। আর কিছু লোক আছে মনে করে ঠিক আছে, যদি এরকম একটু খারাপ ব্যবহার করে তাহলে তো মেহমান আসবে না আমার বাড়িতে, খরচও কম হবে, অসুবিধা নেই, এটা ভালোই তো। সে তার স্ত্রীর দুর্ব্যবহারের ক্ষেত্রে উদাসীন। আচ্ছা, এরপর খেয়াল করি, ক্যালোয়াস টু, এটা উদাসীন। ডেফ টু, এটা উদাসীন। হি ইজ ডেফ টু মাই রিকোয়েস্ট। সে আমার অন্যদের ব্যাপারে উদাসীন। উই শুডেন্ট, উই শুডেন্ট বি ইনডিফারেন্ট টু আওয়ার ডিউটিস। আমাদের কখনোই উদাসীন হওয়া উচিত না আমাদের দায়িত্বের ব্যাপারে। আমাদের দায়িত্বের ব্যাপারে উদাসীন হওয়া উচিত নয়। এইবারে বলেন তো ভাই, ঠিক আছে কিনা? এক কোয়েশনের পিডিএফ দেইনি তাই? আচ্ছা, ইনশাল্লাহ দিয়ে দেবো। যেটুকু বাকি আছে সবই পেয়ে যাবেন, কোনোটাই বাদ থাকবে না। আর এই যে ইসের প্রেপোজিশনের পিডিএফ গুলো একত্রে দেবো। প্রেপোজিশনের পিডিএফ গুলো একত্রে দেবো। টেনশন নিয়েন না, টেনশন করার কিছু নাই। ক্লিয়ার? আচ্ছা, আমরা তার মানে আমরা ধরতে পারি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সটে যেতে পারি, নেক্সটে যেতে পারি। নেক্সটে কি আছে একটু দেখবো। ঠিক আছে, এই যে দেখুন, এখানেও দারুণ কিছু বিষয় আছে, খুব দারুণ কিছু বিষয় আছে। যেমন বলা হচ্ছে এনগেজ টু আর এনগেজড ইন মানে কি? এনগেজ টু, এনগেজড ইন। এনগেজ টু মানে হচ্ছে বাগদান, এনগেজ টু মানে হচ্ছে বাগদান। আর এনগেজড ইন মানে হচ্ছে নিমগ্ন। এনগেজ টু এর মানে হচ্ছে বাগদান, আর এনগেজড ইন মানে হচ্ছে নিমগ্ন।
এখন আসেন এই জায়গাটিতে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে নিমগ্ন বিষয়টা শুধু যে এনগেজড ইন সেটা না, অ্যাবজর্বড ইন এর অর্থ কিন্তু নিমগ্ন। এনগেজড ইন এর অর্থ যেমন নিমগ্ন, অ্যাবজর্বড ইন এর অর্থ কিন্তু নিমগ্ন। বিশ্বাস করা এর অনেকগুলো আমরা গ্রুপ ভার পাবো, যেমন বিলিভ ইন, ট্রাস্ট ইন, ফেইথ ইন, কনফিডেন্স ইন। যদিও কনফিডেন্স ইন শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাস থাকা, যেটা ইন্টারেস্ট ইন আগ্রহ থাকা। তাহলে এই যে সবই হচ্ছে ইন, খেয়াল করছেন? ওই যে নিমগ্ন বিশ্বাস করা, আগ্রহ থাকা। নিমগ্ন হইলে সেখানে আমরা কি করি? বিশ্বাস করি, সেখানে আমাদের আগ্রহ থাকে কোনো কাজে। তো নিমগ্ন হইলেও ইন, আগ্রহ থাকলেও ইন, বিশ্বাস করলেও ইন। বাট শুধুমাত্র যখন বাগদান হয়, বাগদান শব্দের অর্থ হচ্ছে যেটাকে বিয়ের পূর্বে যেটা মূলত একটা অনুষ্ঠান, বাগদান, সেটা। এখন এইখানে খেয়াল করেন, আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, ইন হিজ অনেস্টি, তার সততায় আমি বিশ্বাস করি না। মাই ফ্রেন্ড রিপোজড হিজ ট্রাস্ট ইন মি, আমার বন্ধু আমার প্রতি তার বিশ্বাস পুনঃস্থাপন করেছেন। আই হ্যাভ ফেইথ ইন মাই সেলফ, আমার আত্মবিশ্বাস আছে, আমার নিজের উপর আমার আত্মবিশ্বাস আছে। আই হ্যাভ নো কনফিডেন্স, আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম, তার উপর আমার কোনো আত্মবিশ্বাস নাই। ইজ নট ইন্টারেস্টেড ইন সাইক্লিং, সে সাইক্লিং এ আগ্রহী নয়। বুঝেছেন কি বুঝেন নাই? দেখুন তো এটা বুঝছেন কিনা। আবহাওয়া কেমন আপনাদের যার যার এলাকাতে? বলতে পারেন। কার এলাকায় কেমন আবহাওয়া? ওকে। আচ্ছা, এইবার আসেন নেক্সট। এটা ভালো না, সারাদিন বৃষ্টি হয়েছে। আচ্ছা, অনেকেই অনেকের এলাকার খবর বলছে, কেউ কেউ বলছে পানি বেড়ে গেছে। আমরা সবার জন্যই দোয়া করি যেন দ্রুতই বিপদ কেটে যায়। এইখানে খুব দারুণ একটা বিষয় আছে, আমাকে একটু সময় দিতে হবে। এই যে রুচি বা ভালো লাগা, রুচি বা ভালো লাগা একটাই প্রেপোজিশন, বাট তিনটের মতো ভার্ব আছে। রুচি বা ভালো লাগা থাকা। এবং এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে জেস্ট ফর, টেস্ট ফর, লাইকিং ফর, জেস্ট ফর, টেস্ট ফর, লাইকিং ফর, জেস্ট ফর, টেস্ট ফর, লাইকিং ফর, এটা বলা হয়েছে। এগুলো মানে রুচি বা ভালো লাগা থাকা। জেস্ট, টেস্ট, লাইকিং, জেস্ট, টেস্ট, লাইকিং। আচ্ছা, এদের সবগুলো ফর হবে। যেমন এই প্রশ্নগুলো উত্তর, হি হ্যাজ এ টেস্ট, হি হ্যাজ এ টেস্ট ফর রিডিং। I have no taste for music. He has liking for cricket. She has no gist for music. তাহলে সবগুলোতে ফর হবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আমি শুধু তরিকাটা দেখাই দিলাম যে কিভাবে আপনার করতে হবে, এটা দেখাই দিলাম। আচ্ছা, এরপর এইখানে বেশ কিছু মুখস্থ বিষয় আছে। এই বিষয়গুলো মুখস্থ করতেই হবে, মুখস্থ না করলে হবে না। মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করতে আমরা সবাই রাজি না। কেউ কেউ বলে সব কৌশলের মাধ্যমে আয়ত্ত করব, ছন্দের মাধ্যমে আয়ত্ত করব। দুনিয়ার সবকিছু ছন্দ কৌশলের মাধ্যমে হবে না। এইটা আপনি আগে একটু মাথায় নেন যে দুনিয়ার সবকিছু ছন্দ কৌশলের মাধ্যমে হবে না। এইটা আগে বিশ্বাস আপনারা করতে হবে। যেমন দেখেন, আমি কিছু কিছু বিষয় এক একটা সেগমেন্ট ওয়াইজ করে দিয়েছি, নিকটবর্তী করে দিয়েছি, একটার সাথে আর একটা মেলানোর চেষ্টা করেছি।
লক্ষ্য করুন, লালায়িত হওয়া বা আশা করা। লালায়িত হওয়া, আশা করা, মানে লালায়িত মানে যে কোনো কিছু প্রচন্ড ভাবে চাওয়া, যে কোনো মূল্যে পাইতেই হবে, এরকমটা। আশা করাটা নর্মাল ব্যাপার। যেমন হ্যাঙ্কার আফটার, আমরা ছোটবেলা থেকে শুনেছি ক্রেইভ আফটার, আবার ক্রেইভের পর ফর হয়, লং ফর, উইশ ফর, অ্যাসপায়ার টু। এখানে ভিন্ন ভিন্ন জাতের আছে, হ্যাঙ্কার আফটার, ক্রেইভ আফটার, ক্রেইভ ফর, লং ফর, উইশ ফর, অ্যাসপায়ার টু। দেখুন, হ্যাঙ্কার ক্রেইভের পর আফটার, আবার ক্রেইভের পর ফরও হয়, লং ফর, উইশ ফর, বাট অ্যাসপায়ারের ক্ষেত্রে আবার টু। অ্যাসপায়ারটা টোটালি ডিফারেন্ট। এইখানে একটা ভুল আমরা প্রায় বইতে দেখি, অ্যাসপায়ারের পরও মাঝে মধ্যে কোথাও কোথাও টু দেখতে পাই। টোটালি রং, টোটালি রং, এইটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। আবার কোনো কিছুর পেছনে দৃঢ়ভাবে লেগে থাকা, দৃঢ়ভাবে লেগে থাকা, অ্যাডহিয়ার টু, ক্লিং টু, স্টিক টু, মানে লেগে থাকা কোনো কিছুর পেছনে, সেক্ষেত্রে টু, এটা কোনো সমস্যা নাই। কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা, ফার্ম টু, ট্রু টু। তো এই অংশটি আপনি একবার পড়ে বলুন যে হ্যাঁ হয়েছে বা হয় নাই। এটা একটু ডান লেখেন তো ভাই পড়ে। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি কোনো অজুহাত দাঁড় করান, তাহলে আপনার পরীক্ষা খারাপ হবে। সহজ কথা, পরীক্ষা খারাপ হবে। অজুহাত দাঁড় করানো যাবে না। অজুহাত দাঁড় করানো যাবে না। পরে ডান লিখুন, পরে ডান লিখুন। সময় দিলাম। আচ্ছা, অনেকে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি একটু দেখাই, যে প্রশ্নটা ভুল হয় সেটা আমি একটু দেখাচ্ছি, খেয়াল করুন। অনেকগুলো প্রশ্ন এসেছে, অনেকগুলো, মানে কি বলবো, এত বেশি প্রশ্ন চিন্তা করা যায় না যে এত প্রশ্ন এখান থেকে এসেছে। সবই বিগত সালের প্রশ্ন, সবই বিগত সালের প্রশ্ন। যেমন এখানে খেয়াল করেন, মোস্ট অফ হিজ স্টুডেন্ট অ্যাসপায়ার টু, অ্যাসপায়ার টু হয় কিন্তু, অ্যাসপায়ার টু, অ্যাসপায়ার ফর নয়, অ্যাসপায়ার টু, আফটার নয়। অ্যাসপায়ার টু এ ক্যারিয়ার ইন বিজনেস, আই ডোন্ট হ্যাঙ্কার আফটার, আই ডোন্ট হ্যাঙ্কার আফটার, আই ডোন্ট হ্যাঙ্কার আফটার। খেয়াল করছেন? ওয়েলথ, মানে আমি সম্পদের লোভ করি না। এভরিবডি লংস ফর, লংস, লং এর পর ফর, লং ফর, উইশ ফর, অ্যাসপায়ার টু, এ মুখস্থ করে ফেলবেন। ইট ইজ ন্যাচারাল ইন এভরি ম্যান টু উইশ ফর ডিস্টিংশন, উইশ, উইশ ফর, উইশ ফর, উইশ ফর ডিস্টিংশন। The man does not adhere to any principle, does not adhere to any principle, does not adhere to any principle. You should stick to your principle, you should stick to your principle. On should cling to, cling to, cling to, দৃঢ়ভাবে লেগে থাকা। Firm to, firm to his decision. A man of character is true to his words, মানে সত্যিকার একজন ভালো মানুষ, সে কথা কাজে মিল রাখে। আচ্ছা, এই হচ্ছে মোটমাট যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, এটা আমি দেখাইলাম। এইবার আপনারা বলতে পারেন যে বুঝেছেন কি বোঝেন নাই। ইয়েস অর নো? উত্তর করেছেন অনেকেই, যারা উত্তর করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝেছি। আচ্ছা,
নেক্সটে যাই। মাঝে মধ্যে চিন্তা করি অনলাইন না হইলে মানে এত স্টুডেন্ট কি জীবন পড়াইতে পারতাম? মনে হয় না, কখনোই সম্ভব হতো না। আজকেও বাজার করতেছি, হঠাৎ করে এক মেয়ে এসে আহ, কথা বললো, স্যার আমি আপনার ক্লাস করেছি। মানে এই যে বিষয়টা, মাঝে মধ্যে নিজেও অবাক হয়ে যাই। যেখানেই যাই কম বেশি স্টুডেন্ট পেয়ে যাই, যেখানে যাই বাংলাদেশের যেখানে যাই কম বেশি স্টুডেন্ট পেয়ে যাই, মানে এটা খুবই খুবই ভালো লাগা কাজ করে। এসে জানালো যে সে তার প্রাইমারি চাকরি হয়েছে, মানে খুবই ভালো লাগছে আজকে। দেখুন, আশ্বস্ত করা আর হচ্ছে ভীত হওয়া দুটোই অফ। আপনি কাউকে আশ্বস্ত করবেন, সেক্ষেত্রে অফের দরকার হবে। কাউকে ভয় দেখাবেন, ভীত করবেন, সেক্ষেত্রেও কিন্তু অফ লাগবে, অফ। আশ্বস্ত করতেও অফ, ভয় দিতে গেলেও সেটা অফ। আশ্বস্ত করা আবার ভয় পাওয়ানো। আচ্ছা দেখি তাহলে এইটা একটু পড়ে মুখস্থ করা যায় কিনা একটু খেয়াল করি। যে এশিওর অফ, এনশিওর অফ, কনভিন্স অফ, আর হচ্ছে অ্যাভেইল অফ। আবার ভীত হওয়া, অ্যাফ্রেইড অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ। খেয়াল করেছে? এইরকমটা আমরা পাচ্ছি, টুকটাক এরকমটা আমরা পাচ্ছি। আচ্ছা এবার খেয়াল করুন, তাহলে আমরা একটু দেখব প্রশ্নগুলো, বোঝার চেষ্টা করব, খুব দারুণভাবেই বোঝার চেষ্টা করব। হি হ্যাজ এশিউরড মি অফ সেফটি, সবই তো অফ। এশিউরড মি অফ সেফটি, এরপর হচ্ছে আই এম অ্যাসিওর অফ হিজ সাকসেস, এরপর হচ্ছে শি ইজ নট অ্যাফ্রেড অফ গোস্ট, অ্যাফ্রেড অফ গোস্ট। আই এম নেভার অ্যাপ্রিহেন্সিভ অফ মাই সাকসেস, অফ মাই সাকসেস। I am fearful of enemies. I am fearful of enemies. I could not convince him of his mistake. Or he will avail of the opportunity. Clear? লিখছি যে অনলাইন না থাকলে আপনাদের মতো শিক্ষক পাইতাম না। হ্যাঁ, তবে এ কথা ফেলে দেওয়ার মতো না। কারণ আমার কোথায় বাড়ি আর আপনাদের কোথায় বাড়ি, তাই না? কখনো কি সামনাসামনি দেখা হইতো? এটা সম্ভব হইতো না। অনলাইনের বদৌলতে আপনারা মানে একটা সান্নিধ্য পেয়েছেন, আমরাও অনেক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ পেয়েছি, দুই পক্ষেরই লাভ হয়েছে। ওর প্রস্তুতির ক্ষেত্রে অল্প টাকায় ভালো প্রস্তুতি নেওয়া যায়। আর অফলাইনে তো আপনি 1 মাস পড়বেন, 1 মাসের টাকা দিয়ে এখানে আপনি 1 বছরও পড়তে পারতেছেন, এবং যে সাপোর্ট পাচ্ছেন যে সকল টিচারের, এটা রিয়েলি ইন্টারেস্টিং। আচ্ছা এইবারে আসি, নেক্সট কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব। দেখি, এই যে অ্যাংশাস অ্যাবাউট এবং ওরিড অ্যাবাউট, উভয় ক্ষেত্রে চিন্তিত, চিন্তিত কারো ব্যাপারে চিন্তিত। এই ক্ষেত্রে কারো ব্যাপারে যে চিন্তিত, এই ক্ষেত্রে অ্যাংশাস অ্যাবাউটও ব্যবহার করা যায়, আবার ওরিড অ্যাবাউট ব্যবহার করা যায়, দুটোই ব্যবহার করা যায়। খেয়াল করুন, জাস্ট জাস্ট আ মিনিট, একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে, আহ, লক্ষ্য করবেন, দি মাদার ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট দ্য সেফটি অফ হার সান। আমি বলেছি যে অ্যাংশাস এরপরে অ্যাবাউট, আবার যদি আপনি ওরিড পান তারপরেও কিন্তু ওই অ্যাবাউট একটাই হবে, অ্যাবাউট। The doctor was worried about the patient, worried about the patient, worried about the patient. Same, worried about the patient. Okay. আচ্ছা, এই গেল অ্যাংশাস অ্যাবাউট এবং ওরিড অ্যাবাউটের যে বিষয়টি সেটি। অ্যাংশাস অ্যাবাউট, ওরিড অ্যাবাউট। এরপরে আসুন, এটা নিয়ে আর কথা বলতে চাই না, এটা খুবই খুবই সরল একটা বিষয়, এটা নিয়ে কথা বলতে চাই না। এটা নিয়ে কার কোনো অসুবিধা আছে? অ্যাংশাস হলেও অ্যাবাউট, অ্যাংজাইটি না, কিন্তু এটা অ্যাংশাস, অ্যাংজাইটি না, এটা হচ্ছে অ্যাংশাস। অ্যাংশাস অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, অ্যাংশাস অ্যাবাউট, ওরিড অ্যাবাউট। আমি বারবার বলতেছি যাতে আপনাদের মুখস্থটা এখানে বসেই হয়ে যায়। এই চেষ্টাই করতেছি যাতে মুখস্থটা আপনাদের এখানে বসে হয়ে যায়।
ওকে, এরপরে দেখেন যেটা আছে লুক। লুক লুক নিয়ে বেশ কিছু ব্যাপার আছে। লুক মানে হচ্ছে দেখা। লুক লুক তাকানো, দেখা। হ্যাঁ? আবার এখানে অনেকগুলো অর্থ আছে। লুকের পরে প্রেপোজিশন যুক্ত হয়েছে আর অর্থের যে বৈচিত্র্য সেটাও শুরু হয়েছে। খেয়াল করবেন কি আছে, আমরা একটু দেখি। তথ্য খুঁজে বের করা, এটা হচ্ছে লুক আপ। কোনো কিছু খোঁজা লুক ফর। তদন্ত করা লুক ইনটু অথবা ইনকোয়ার ইনটু। আর ঘৃণা করা সেক্ষেত্রে লুক ডাউন আপন। আপনাদের পরে ডান লিখতে হবে এবং এগুলোর উত্তর করতে হবে। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি দেখতে চাই যে আপনারা নিজেরাই পেরেছেন, এটাই দেখতে চাই। আপনারা নিজেরা পেরেছেন, এটাই দেখতে চাই। দ্রুত। ক্লিয়ার? ওকে, আপনার উত্তরগুলো দেখবো। আচ্ছা, এবার তাহলে সমাধানগুলো করে ফেলি। সমাধানগুলো করে ফেলি, দেখি সমাধানগুলো খুব দ্রুত করা যায় কিনা। লুক দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এই লুক আপ, লুক আপ মানে হচ্ছে তথ্য খোঁজা। লুক আপ মানে তথ্য খোঁজা, বাট এই তথ্য খোঁজার বাইরে না শব্দ খোঁজা, সহজ কথা শব্দ খোঁজা। এই শব্দ খোঁজার বাইরে যে খোঁজা সেটা হচ্ছে লুক ফর। দি পুলিশ আর লুকিং ইনটু দ্য মার্ডার। লুকিং ইনটু তদন্ত করা, তদন্ত করা। লুকিং ইনটু দ্য মার্ডার, লুকিং ইনটু দ্য মার্ডার। The committee had an inquiry into the case. The committee had an inquiry into the case. Into the case. You should never look down upon the poor. You should never look down upon the poor. I am looking a good job. I am looking for a good job. I am looking for a good job. Looking for a good job. I am looking for a good job. মানে আমি চাকরি খুঁজতেছি। শব্দ খোঁজা সেটা হচ্ছে লুক আপ, মানে হচ্ছে শব্দ খোঁজা। এটা নিয়ে কোনো কথা নাই। উই আর লুকিং এফিশিয়েন্ট ম্যানেজার, এটাও ওই একই কথা খোঁজা। উই আর লুকিং ফর অ্যান এফিশিয়েন্ট ম্যানেজার। মিলে গেল কিনা বলেন দেখি সবাই, মিলে গেল কিনা। ফর ফর কমেন্ট চাচ্ছি।
ওকে, তাহলে এবার আমরা সামনে যাই। সবগুলো মিলছে। ওকে, এবার দেখেন এইখানে দারুণ একটা বিষয় আছে। দারুণ একটা বিষয় আছে, অভাব। এই যে ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক থেকে প্রশ্ন বহু পরীক্ষা এসেছে। ফিল লাইক মানে হচ্ছে অভাব অনুভব হওয়া অথবা ইচ্ছে হওয়া, কোনো কিছু চাওয়া, ইচ্ছে হওয়া, কোনো কিছুর অভাব বোধ করা, এটা হচ্ছে ফিল লাইক দ্বারা প্রকাশ করতে হয়। ফিল লাইকের পরে ভার বানলে সেক্ষেত্রে আইএনজি রূপ ব্যবহার করতে হয়, আর এছাড়া নাউন ব্যবহার করতে হয়, নাউন প্রোনাউন। দেখি এখানে কি কি আছে, লক্ষ্য করুন। প্রথম কথা হচ্ছে আমরা সমাধান করি। ইউ মে গো ফর এ ওয়াক, তুমি হাঁটতে যেতে পারো ইফ ইউ ফিল লাইক ইট, যদি তোমার ইচ্ছে হয়, যদি তুমি অভাব অনুভব করো, যদি তোমার ইচ্ছে হয়। ইফ ফ্যামিলি ডাজেন্ট feel like going out this season, feel like going out this season, do you feel like taking a walk? এই হচ্ছে ব্যাপার। তাহলে একটু দেখেন তো ভাই, এই নিয়মটাকে জটিল না কিন্তু, বাট বিসিএস এ যে কতবার প্রশ্ন আসছে, একাধিকবার প্রশ্ন আসছে, 3বারের মতো প্রশ্ন পেয়েছি আমরা এখানে বিসিএস থেকে। একটু বলতে হবে ক্লিয়ার অর নট, এরপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ, সামনে যাব। সবই লাইক, বাট এটা বুঝতে পারছি কিনা, আমার কথা হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইবারে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে মেড অফ আর মেড ফ্রম, এটা নিয়ে একটু ঝামেলা হয়। মেড অফ আর মেড ফ্রম, এটা নিয়ে একটু ঝামেলা হয়। এটা একটু আমরা দেখতে চাই কি করা যায়। মেড অফ ভার্সেস মেড ফ্রম, মেড অফ ভার্সেস মেড ফ্রম। দেখেন সবাই, এখন এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে তৈরির পর উপাদান চেনা গেলে মেড অফ, আর তৈরির পর উপাদান চেনা না গেলে সেটা হচ্ছে মেড ফ্রম। তৈরির পর উপাদান চেনা গেলে হচ্ছে মেড অফ, আর চেনা না গেলে সেটা হচ্ছে মেড ফ্রম। এখন এখানে চেনা গেলে বলতে হচ্ছে যদি দেখে চেনা যায়, আপনার জানা এক কথা, অর্থাৎ তৈরির পর উপাদানটা দেখলে যদি উপাদানটা বোঝা যায় তাহলে সেক্ষেত্রে মেড অফ, আর তৈরির পর উপাদানটা যদি দেখে বোঝা না যায় তাহলে মেড ফ্রম হবে। আচ্ছা একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন, আমি বিষয়টা দেখাচ্ছি। খুব ভালোভাবে দেখেন, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, বেশ কিছু ছবিও এখানে আছে, ছবিগুলো একে একে একটু চেষ্টা করেন বোঝার। প্রথমটায়, আহ দ্বিতীয়টায় যে কাগজ কি দ্বারা তৈরি হয়, কাগজ। এরপর হচ্ছে যে বোতল কি দ্বারা তৈরি হয়, খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি আর অসুবিধা হবে না। খুব ভালো করে খেয়াল করেন, কাগজ যেটা দ্বারা তৈরি হয়, কাগজ দেখলে সেটা বোঝা যায় না। যেমন কাগজ তৈরি হয় কাঠ দ্বারা, এখন কাগজ যে কাঠ দ্বারা তৈরি হয় আপনি দেখলে সেটা বুঝবেন? কখনোই বুঝবেন না। লক্ষ্য করুন, দি চেয়ার ইজ, দি চেয়ার ইজ মেড উড, দি চেয়ার ইজ মেড উড, তাহলে দি চেয়ার ইজ মেড ফ্রম উড, দি চেয়ার ইজ মেড ফ্রম উড, কারণ আপনি কি বললাম, উল্টো বলতেছি। চেয়ার দেখলেই তো বোঝা যায় কি দ্বারা তৈরি, দ্য চেয়ার ইজ মেড অফ উড, মেড অফ উড। বাট এইখানে খেয়াল করেন, পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজ যে কাঠ দ্বারা তৈরি এটা দেখলে কিন্তু বোঝা যায় না, এটা দেখলে বোঝা যায় না। খেয়াল করেন, এই দুটো জিনিস একটু খেয়াল করেন।
খুব ভালোভাবে খেয়াল করেন, আমি আবার বলতেছি, লক্ষ্য করুন। দি চেয়ার ইজ মেড, দি চেয়ার ইজ মেড অফ উড। কারণ চেয়ারটা দেখলেই আপনি বুঝতে পারতেছেন চেয়ারটা কিসের তৈরি। পেপার ইজ মেড ফ্রম উড, এটা কাগজ। এই যে কাগজ, আমরা বইয়ের কাগজের কথা বলি, ওখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই কাগজ দেখে কেউ বিশ্বাস করবে না যিনি পড়াশোনা জানে না, তাকে যদি বলেন এটা কাঠ দিয়ে তৈরি, তবে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এরপরে দেখুন কার্ড, দই। দই কি দিয়ে তৈরি? দই, এটা কিন্তু মূলত এখানে এই যে পাচ্ছি, সাদা থাকলে যে সেটা দই সেটা না, এটা কিন্তু ফ্রম হবে। কার্ড ইজ মেড ফ্রম, এটা কিন্তু শুধু যেটা আমরা বলি দুধ দিয়ে হয় না, অথবা দেখলেই আপনি বোঝেন না যে এটা দুধ দিয়ে তৈরি, এটা চুন রাখলে এরকম দেখায়, অন্য কোনোভাবেই সম্ভব। গ্লাস ইজ মেড, গ্লাস ইজ মেড অফ বোটলস। গ্লাস, এই যে গ্লাসগুলো আছে এটা ভাঙা কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে, সমস্যা নাই। আমরা যে চেহারা দেখি আয়না, এটা তৈরি হয় বালু দ্বারা, এটা দেখলে বোঝা যায় না, তার মানে গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। তাহলে দুই ধরনের আছে, অর্থাৎ গ্লাস আছে দুই ধরনের, যেটা বোতল দিয়ে তৈরি হয়, যেটা আমরা পানি খাই, এ দেখলে বোঝা যায় ভাঙা বোতল দিয়ে তৈরি, গলায় তৈরি করা হয়। বাট আমরা যে চেহারা দেখি যেটা, সেটা কিন্তু বালু দ্বারা তৈরি, সেটা কোনোভাবে বোঝা যায় না। মেড অফ, মেড ফ্রম, এইটা নিয়ে কারো কোনো টেনশন, উদ্বেগ, উত্তেজনা আছে কিনা জানান, কমেন্ট চাই। ক্লিয়ার? হুম, আমি আবার বলছি, এখানে সবগুলো আমি আবার বলে দিচ্ছি, খেয়াল করুন। তৈরির পর চেনা গেলে, অর্থাৎ দেখে যদি আপনি উপাদান বলতে পারেন এটা এইটা দ্বারা তৈরি, তাহলে মেড অফ। আর যদি দেখে যদি বলতে না পারেন যে এটা কি দ্বারা তৈরি, এটা বোঝা যায় না, দেখে বোঝা যায় না, তাহলে সেক্ষেত্রে সেটা মেড ফ্রম হবে। চেয়ার, এটা কাঠ দ্বারা তৈরি না লোহার দ্বারা তৈরি, দেখলেই বোঝা যায়। কাগজ যে কাঠ দ্বারা তৈরি, এটা দেখে বোঝার উপায় নাই। দই যে দুধ দিয়েই তৈরি হয়, এটা দেখে বোঝার উপায় নাই। আমরা জানি যে দই দুধ দ্বারা তৈরি হয়, অন্য কিছু দ্বারা তৈরি হতে পারে। গ্লাস ইজ মেড অফ বোটলস, এই যে পানি খাওয়ার গ্লাস, এই গ্লাস যে ভাঙা কাঁচ দিয়ে গলাইয়া তৈরি করা হয়, দেখলেই বোঝা যায়। বাট আমরা যে চেহারা দেখি আয়না, সেই আয়না দিয়ে বালু দ্বারা তৈরি হয়, এটা বোঝা যায় না, এই জন্য ফ্রম। এইবার ঠিক আছে কিনা বলেন। এটা একটু দেখবো। কলম দ্বারা লিখলে, রাইট উইথ। চক পেন্সিল দ্বারা লিখলে, রাইট ইন। চক পেন্সিল দ্বারা লিখলে, রাইট ইন। এখানে কারিশমাটা কি? মানে কলম দ্বারা লিখলে কি হয় আর পেন্সিল দ্বারা লিখলে কি হয়, যেমন খেয়াল করেন, এই যে কলমটা, এই কলমটা দ্বারা যদি লেখেন, কলমটা কালি শেষ হয়ে গেলেও কিন্তু এরকমই থাকবে। পেন্সিল দ্বারা লিখলে কি হবে? পেন্সিল, পেন্সিল দ্বারা লিখলে আস্তে 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 ছোট হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে যন্ত্র। সো যেটা রিফিল করা যায়, সেক্ষেত্রে যেটা রিফিল করা যায় সেক্ষেত্রে ব্যবহৃত হবে উইথ। আর যেটা নিঃশেষ হয়ে যায়, যেমন চক পেন্সিল, এটা লিখলে কি হয়ে যায়? চক পেন্সিল, চক পেন্সিল, এটা এটা লিখলে
আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। যেটা নিঃশেষ হয়ে যাবে সেক্ষেত্রে ইন, আর যেটা নিঃশেষ হবে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উইথ হবে। আমরা একটু প্রশ্নগুলোর সমাধান করে দেই। প্রশ্নগুলোর সমাধান করলে আই হোপ আপনারা বিষয়টা আরো ক্লিয়ার কাট বুঝতে পারবেন। প্রথম যেটা বলা হয়েছে, প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ। আর যেটা বলে দি আনসার ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক, কালি দ্বারা লেখা। কালি বলে দোয়াত কালি, দোয়াত কালি দ্বারা লিখতে লিখতে এক সময় কালি শেষ হয়ে যায়। ঠিক আছে, চক পেন্সিল কালি, কালি এখানে কালিটা বাদ পড়ছে মনে হয়, যে কালি, কালিটা লেখা নাই, কালি। ওকে, হয়ে গেছে, ডান। এরপর দেখেন খুব মজার একটা বিষয়, খুব ভালোভাবে খেয়াল করবেন। অ্যাভোরেন্স, অ্যাভোরেন্স, এরপরে অফ, অ্যাভোরেন্ট, এরপরে একটু অ্যাভোরেন্স আর অ্যাভোরেন্ট। অ্যাভোরেন্স এটা হচ্ছে নাউন রূপ, অ্যাভোরেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ রূপ। অ্যাভোরেন্স এরপরে অফ হবে, অ্যাভোরেন্স এরপরে অফ। আমি আবার বলছি, অ্যাভোরেন্স হইলে সেটা অফ, আর অ্যাভোরেন্ট সেক্ষেত্রে টু হয়। যেমন এইখানে যে প্রশ্নটা আমরা পাচ্ছি, খেয়াল করুন, যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেটা একটু দেখুন। হি হ্যাজ অ্যাভোরেন্স, অ্যাভোরেন্স অফ ওয়ার। বাট দেখেন, corruption is abhorrent to the honest, corruption is abhorrent to the honest। cross কথা abhorrence of, abhorrent to, abhorrence of, abhorrent to, abhorrence of, abhorrent to। ক্লিয়ার? এটা শেষ, এটা হয়ে গেল, গুড। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই আর অ্যাবাইড উইথ, দুটো বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, অ্যাবাইড বাই আর অ্যাবাইড উইথ। 141 নম্বরে যেটা আছে, অ্যাবাইড বাই মানে মেনে চলা, আর অ্যাবাইড উইথ মানে হচ্ছে, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, আর অ্যাবাইড উইথ মানে হচ্ছে কারোর সাথে বাস করা। অ্যাবাইড উইথ মানে হচ্ছে কারোর সাথে বাস করা। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন একটু দেখতে চাই, খেয়াল করুন। এই মেনে চলা কাউকে মেনে চলা না, আইন কানুন মেনে চলা। হি অ্যাবাইডস উইথ মি, সে আমার সাথে থাকে, হি অ্যাবাইডস উইথ মি। আমাকে মেনে চলে এইটা না, সেক্ষেত্রে হি ওবেস মি এটা লিখলেই হয়ে যায়। আইন কানুন মেনে চলা সেটা মনে হচ্ছে অ্যাবাইড বাই। উই হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য ল অফ দি ল্যান্ড, আমাদেরকে মেনে চলতে হবে দ্য ল অফ দি ল্যান্ড, দেশের আইন কানুন, দেশের আইন কানুন আমাদের মেনে চলতে হবে। এইবার বলেন অ্যাভারেন্স এবং অ্যাবাইড এই দুটো নিয়ে কোনো সমস্যা আছে কিনা। দ্রুত, ক্লিয়ার অর নট?
ক্লিয়ার অর নট? শুক্রবার ক্লাস দিলাম, কারো অসুবিধা হয়েছে নাকি? শুক্রবার ক্লাস থাকলে অসুবিধা হওয়ার কথা না, যত দ্রুত আগায় নিতে পারি আমরা। এইবার আসেন, এইটা খুব দারুণ একটা বিষয়। খেয়াল করেন, বিষয় খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এইখানে আমরা যেটা আলোচনা করব, অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড নিয়ে আলোচনা করব। অ্যাবাউন্ড, এ এ বি ও ইউ এন ডি, অ্যাবাউন্ড। উইথ ভার্সেস অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ ভার্সেস অ্যাবাউন্ড ইন। আচ্ছা, এইখানে খেয়াল করুন যেটা আছে, আচ্ছা, বলা হচ্ছে উপাদানের আগে, উপাদানের আগে উইথ, আর আধারের আগে ইন। এখন উপাদান, উপাদান মানে কি? উপাদান গ্যাপের পরে আপনি দেখবেন, উপাদান মানে যেটা দ্বারা পূর্ণ হয়। উপাদান মানে হচ্ছে যেটা দ্বারা, অ্যাবাউন্ড মানে হচ্ছে পূর্ণ, যেটাকে আমরা বলি। তাহলে অ্যাবাউন্ড, এর ক্ষেত্রে আমরা দেখবো যে শূন্যস্থানের পর কি আছে। শূন্যস্থানের পর যে নাউনটি পাচ্ছি, সেই নাউনটি উপাদান বোঝাচ্ছে নাকি সেই নাউনটি স্থান বোঝাচ্ছে? তাহলে সেইটা দেখতে পেলেই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বালতি আছে, বালতি। শূন্যস্থানের পরে যদি আপনি বালতি পান তাহলে এটা স্থান, এক্ষেত্রে ইন। আর শূন্যস্থানের পরে যদি মাছগুলো পান তাহলে হচ্ছে উইথ। যেমনটা দেখেন, এই পদ্মা অ্যাবাউন্ডস ফিশ, তাহলে এই যে পদ্মা এবং ফিশ, কোনটা মানে কোনটা কোনটা দ্বারা পূর্ণ? পদ্মা নদী মাছ দ্বারা পূর্ণ নাকি মাছ পদ্মা নদী দ্বারা পূর্ণ? মাছ দ্বারা পূর্ণ। তাহলে আমরা দেখলাম যে উপাদানের আগে উইথ হয়, উপাদানের আগে উইথ হয়। আর এই যে পদ্মা, ফিশ অ্যাবাউন্ড দ্য পদ্মা, এক্ষেত্রে ইন হবে, কারণ হচ্ছে স্থান বা আধার বা পাত্র, সেক্ষেত্রে এইটা হবে। এটা খুবই একটা দারুণ বিষয়। এটা যেভাবে শিখাইলাম আশা করি অসুবিধা হবে না আপনাদের। আধার মানে, আধার মানে স্থান বা পাত্র, আধার মানে স্থান বা পাত্র, আধার মানে হচ্ছে স্থান বা পাত্র। ক্লিয়ার? এবার বলেন দেখি ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? গুড। আচ্ছা, তো এইটা এইটা জানার দরকার ছিল, আমি এটা ক্লিয়ার করলাম, এইটা জানার দরকার ছিল।
নেক্সটে ব্যাংক প্রেপোজিশন, এইটা নিয়ে কথা বলতে হবে। ব্যাংক ব্যাংক প্রেপোজিশন নিয়ে কথা বলতে হবে। কোনো ব্যাংকে হিসাব আছে অ্যাট উইথ। আর এক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট, আরেকটা ব্যাপার আছে এখানে, কোনো ব্যাংকে হিসাব আছে সেক্ষেত্রে অ্যাট উইথ। আর একটা হচ্ছে ক্রেডিট, ক্রেডিট টু ভার্সেস ক্রেডিট উইথ, এটা একটা ব্যাপার। ক্রেডিট উইথ, ক্রেডিট উইথ, এইটা আমাদের একটু দেখতে হবে, মানে টাকা ক্রেডিট হওয়া। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে ব্যাপার। দেখুন, ক্রেডিট টু ভার্সেস ক্রেডিট উইথ, এইটা আমরা কেমনে বুঝবো? ক্রেডিটের পরে টু হবে নাকি উইথ হবে, খেয়াল করি, খুব ভালো করে খেয়াল করবো। ক্রেডিটের পরে টু হবে নাকি উইথ হবে, এটা একটু ভালোভাবে খেয়াল করি। খুব ভালো করে লক্ষ্য করেন যে অ্যামাউন্ট এবং অ্যাকাউন্ট, জাস্ট আপনি একটা জিনিস মাথায় রাখেন যে অ্যামাউন্ট, শুধু অ্যামাউন্টটা দেখবেন যে অ্যামাউন্টের কোন পাশে গ্যাপ, অ্যামাউন্টের কোন পাশে গ্যাপ, AMOUN, অ্যামাউন্ট, অ্যামাউন্টের বামে গ্যাপ নাকি ডানে গ্যাপ, অ্যামাউন্টের বামে গ্যাপ নাকি ডানে গ্যাপ, খেয়াল করুন। যদি বাম পাশে গ্যাপ হয় তাহলে অ্যামাউন্টের বামে গ্যাপ হলে আপনি উইথ বসাবেন, আর অ্যামাউন্টের পরে যদি গ্যাপ হয় তাহলে আপনি টু বসাবেন। খেয়াল করুন, তাহলে আমরা শূন্যস্থানগুলো খেয়াল করি। ক্রেডিট টাকা, এই হচ্ছে টাকার পরিমাণ। টাকার কোন পাশে শূন্যস্থান আছে, টাকার কোন পাশে প্রেপোজিশন লাগবে? বাম পাশে লাগলে উইথ, ডান পাশে লাগলে টু। তাহলে ডান পাশে লাগবে, অ্যামাউন্টের ডান পাশে একটা প্রেপোজিশন লাগবে, এর মানে টু। মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, টাকার কোন পাশে লাগবে? এই যে টাকার পরিমাণ, এখন টাকার কোন পাশে প্রেপোজিশন লাগবে? বাম পাশে, তার মানে এটা হচ্ছে উইথ, উইথ। আর এইখানে দেখুন আই হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট, এক্ষেত্রে আপনি অ্যাট সোনালী ব্যাংক অথবা আপনি বলতে পারেন উইথ সোনালী ব্যাংক, যেটা বলবেন সেটাই শুদ্ধ। যদি কখনো অপশনে দুটো পান তাহলে প্রচলিত হচ্ছে অ্যাট, ওইটাকে ব্যবহার করবেন। অ্যাট হচ্ছে প্রচলিত, সেইটাকে ব্যবহার করবেন। আচ্ছা বলেন দেখি, বুঝছেন কি বোঝেন নাই? ক্লিয়ার অর নট? গুড। আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে, অসুবিধা নাই, ইনশাল্লাহ আমরা ক্লাস চালিয়ে যেতে পারবো। আচ্ছা, এই গেল তো, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। নেক্সটে আসি, দেখি নেক্সটে কি আছে। আমরা ক্লাসও খুব বেশি সময় নাই, 5 মিনিটের মতো আরো নিব। সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে দেখুন, আইন আদালত, ল প্রেপোজিশন, আইন আদালত, ল প্রেপোজিশন যেটা সেটা। অভিযুক্ত, অ্যাকিউজ অফ, সাসপেক্ট অফ, চার্জ উইথ, অ্যাকিউজ অফ, সাসপেক্ট অফ, চার্জ উইথ। গিলটি অফ, কনভিক্ট অফ, গিলটি অফ, কনভিক্ট অফ। কেন? নির্দোষ অর্থে, ইনোসেন্ট অফ, মুক্ত
মুক্তি অথবা খালাস, একুইট অফ, বিচারাধীন, আন্ডার ট্রায়াল। তাহলে দেখেন আইন আদালত রিলেটেড যতগুলো প্রেপোজিশন আছে এর 99 ভাগ হচ্ছে অফ, 1 ভাগ আদার্স প্রিপোজিশন নাই। যেমন চার্জের ক্ষেত্রে শুধু উইথটা বসে, বাকি সবগুলো অফ। আর আন্ডার ট্রায়াল যদিও এটা দেখলেই বোঝা যায় যে কোনো মামলা বিচারাধীন মানে হচ্ছে আন্ডার ট্রায়াল। এটা সংক্ষেপে মুখস্থ রাখার টেকনিক হচ্ছে আপনি যদি চার্জ পান তারপরে উইথ, আর ট্রায়ালের ক্ষেত্রে আন্ডার ট্রায়াল। যেমন এখানে কিছু সমাধান করে ফেলি আমরা, একটু দেখেন, দেখে ডান লেখেন, এরপর সামনে যাই। দ্রুত। আচ্ছা, তাহলে এবার একটু সমাধান করে ফেলি। এখানে বলা হচ্ছে হি ইজ সাসপেক্টের পর কি হবে? সাসপেক্ট অফ, একিউজ অফ, হি ওয়াজ একিউজড অফ ইনসাইটিং দ্য আদার্স, কাউকে উত্তেজিত করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দি ম্যান ওয়াজ একিউজড অফ ফরজারি অথবা মার্ডার, জালিয়াতি অথবা হত্যাকাণ্ড। একুইট হিম অফ দ্য চার্জ, চার্জ এর ক্ষেত্রে চার্জ উইথ, গিলটি অফ, অ্যাবডাকশন, ইনোসেন্ট অফ। যখন বলা হচ্ছে বিচারাধীন মানে আন্ডার ট্রায়াল। সো এটা খুব জটিল কোনো বিষয় আমরা আলোচনা করি নাই, সরল বিষয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা শেষ করতে চাই।